আছে না, অনেকে আছে না, বাগেরহাটে যাইতে হবে অনেকে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে অনারেবল ট্রাইব্যুনাল 1-এ গুরুত্বপূর্ণ 3টি মামলার দিন ধার্য ছিল। একটি মামলায় সাবেক সরকারের উপদেষ্টা সালমান ফজলুর রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য ছিল। অনারেবল ট্রাইব্যুনাল তাদের ডিসচার্জ অ্যাপ্লিকেশন নাকচ করেছেন এবং চার্জ গঠন করেছেন। চার্জ গঠনের তাদের বিরুদ্ধে মূল অভিযোগ যে বর্ণনা যেভাবে আসছে সেটা হচ্ছে যে তারা কারফিউ জারির ষড়যন্ত্র করে হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন, পরিকল্পনা করেছেন এবং উস্কানি দিয়েছেন, যার টেলিফোনিক ফোনালাপ কথোপকথন আমাদের ট্রাইব্যুনালে উপস্থাপিত হয়েছে এবং এক্সপার্ট রিপোর্টও আছে। এছাড়াও 22শে জুলাই, 28শে জুলাই, 4 আগস্ট এবং 5 আগস্ট মোট 30 জনকে হত্যার সাথে তাদের সংশ্লিষ্টতার অভিযোগে চার্জ গঠন করা হয়েছে। তারা নির্দোষ দাবি করে বিচার চেয়েছেন এবং আগামী 10 ফেব্রুয়ারি বিচারের দিন ধার্য হয়েছে। এছাড়াও ফজলে করিম সাহেবের মামলায় প্রসিকিউশনের তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। আমরা তদন্ত প্রতিবেদন পেয়েছি, সংখ্যাটা আমরা এই মুহূর্তে আপনাদেরকে বলতে পারছি না। হাসান মাহমুদ, ফজলে করিম এবং আরেকজন নওফেল, এই 2-3 জনের নাম আমরা বলতে পারি যে তাদের নাম আছে। বাকিদের বিষয়টা আমরা এখন ডিসক্লোজ করতে চাচ্ছি না। এটা একটা বিষয়। হেফাজতের মামলার তদন্ত শেষ পর্যায়ে আমরা 3 সপ্তাহ সময় নিলাম। 3 সপ্তাহ সময় নিয়েছি। আশা করছি পরবর্তী ধার্য তারিখের আগেই ফরমাল চার্জ দাখিল করতে পারবো। এছাড়াও আরেকটি বিষয় ফজলে করিম সাহেবের লানেট লয়ার উপস্থাপন করেছিলেন যে ভয়ভীতি দেখানো হচ্ছে, তারা নিরাপত্তাহীনতায় ভুগছে, বিষয়টা উপস্থাপন করেছিলেন। এটা খুব দুঃখজনক যে একটা সামাজিক অনুষ্ঠানে যদি কোনো পক্ষ, উভয় পক্ষ লয়ার আমাদের, আপনারা জানেন আসামি পক্ষের এবং প্রসিকিউশনের পক্ষের লয়ার কোনো সামাজিক অনুষ্ঠানে একত্রিত হয়, সেইটাকে যোগসাজশ বলে প্রচার করা, এটা অত্যন্ত দুঃখজনক। এবং এই বিষয় সহ আরও অন্যান্য বিষয় অনারেবল ট্রাইব্যুনালের দৃষ্টি আকর্ষণ করা হলে তাদের নাম ঠিকানা সরবরাহের জন্য অনারেবল ট্রাইব্যুনাল বলেছেন। নাম ঠিকানা সরবরাহ করলে নথি বিশ্লেষণ করে অনারেবল ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা সেই সিদ্ধান্ত নেবেন। জি, আপনাদেরকে ধন্যবাদ। আমাদের আইনের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দিয়েই শুরু হয়েছে, তারপরে গ্র্যাভিটি অফ অফেন্স বিবেচনা করে ট্রাইব্যুনাল কমাতে পারে, কিন্তু আমাদের মূল সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। বললাম, মূল অভিযোগ হচ্ছে ওনারা কারফিউ জারি করে আন্দোলনকারীদেরকে শেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা করেছেন, ষড়যন্ত্র করেছেন, সহায়তা করেছেন। শেষ করে দেওয়া মানে হত্যা, শেষ করা মানে হত্যা করা। এই ক্ষেত্রে আমরা আপনাদেরকে বারবার বলি, আগেও বলেছি, আইনগতভাবে যদি বিষয়গুলো চলতো, পরিচালিত হতো, তাহলে 1400 লোককে হত্যাকাণ্ডের শিকার হতে হতো না, 25,000-এরও বেশি লোককে আহত, গুরুতর জখমের শিকার হতে হতো না, কারো 2 চক্ষু নষ্ট হতে হতো না। আইনগতভাবে চলেনি, তারা চালাতে দেয়নি, তারা আইনের ব্যত্যয় ঘটিয়ে এ ধরনের অপরাধ এবং অপকর্ম সংগঠন করেছেন। তারা নির্দোষ দাবি করেছেন, ন্যায় বিচার দাবি করেছেন। আজকে এই দুটোর বাইরে কোনো কথা বলেনি। জি, আমরাও বিভিন্ন ভিডিও এই আন্দোলন চলাকালে দেখেছি, গণমাধ্যমের খবরে দেখেছি যে অনেকের ছবি দেখা গেছে। জি, কিন্তু সেই ধরনের আর্মড ক্যাডার এখন পর্যন্ত এই ট্রাইব্যুনালে কেউ অভিযুক্ত হয়েছেন কিনা বা এমন কোনো তদন্ত আছে কিনা যে ওই যাদের ছবি দেখা গেছে, ভিডিও দেখা গেছে, তাদের বিরুদ্ধে অভিযোগে এখন পর্যন্ত কোনো বিষয় আসছে কিনা? না, আমার মনে হয় আপনার এই বক্তব্যের মানে পূর্ণাঙ্গ বক্তব্য আপনি উপস্থাপন করেননি। এই কারণে বলছি যে আপনারা বেশ কিছু মামলায় দেখবেন যে পারপিট্রেটর যারা মাঠে হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে তাদের নাম আসছে। তবে
অপরাধ ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধের যে ট্রাইব্যুনাল জেনারেলি কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগে যাদের বিরুদ্ধে থাকে তাদের মামলা করে, কিন্তু তার অর্থ এই নয় যে অন্যদের মামলা করা যাবে না। এখানে অনারেবল যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1973-এর যে বিধান, সেই বিধান অনুযায়ী লার্নেড চিফ প্রসিকিউটর গত অথরিটি তার ক্ষমতা আছে একটা মামলায় স্প্লিট আপ করে 3 জনকে একটা ঘটনাতে 100টা যদি আসামি হয় 100টা বিচার করতে পারেন, আবার 5টা ঘটনাকে একত্রে নিয়ে এসে বিচার করতে পারেন। এটা সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে বিচার প্রগ্রেস যেন দ্রুত হয় সেই বিবেচনায় উনি সিদ্ধান্ত নেন। কাজী যে প্রগ্রেসে বা যে পদ্ধতিতে বিচার হচ্ছে সেটা সঠিক আছে। জি জি দেখুন, কোনো মানুষই সমালোচনার ঊর্ধ্বে নয়, দায়বদ্ধতার ঊর্ধ্বে নয়, কৈফতের ঊর্ধ্বে নয়। কারো কোনো প্রশ্ন থাকতেই পারে, অভিযোগ থাকতেই পারে। কালকে অনারেবল ট্রাইব্যুনাল 2-এ একজন লিভার সিরোসিসে আক্রান্ত, তার রিপোর্ট মেডিকেল থেকে আসছে, মেডিকেলের জন্য কি বলে জেল ডক্টর দিয়েছেন, কাউন্টার সাইন করেছেন একজন সিভিল সার্জন, এবং তা বিবেচনা করে অনারেবল ট্রাইব্যুনাল তার জামিন মঞ্জুর করেছেন। ওই মঞ্জুরের ক্ষেত্রে আরেকটা জিনিস উপস্থাপন করা হয়েছিল, তার আপন ভাই কয়েকদিন আগে একই অসুখে মারা গেছেন। এবং এই ক্ষেত্রে আমি আপনাদের কাছে বলে দিই যে অনারেবল ট্রাইব্যুনাল বেশ কিছু শর্ত দিয়েছেন। শর্ত হচ্ছে যে এনি ম্যানার ইনভেস্টিগেশনকে বাধাগ্রস্ত করা যাবে না, প্রভাবিত করা যাবে না, কোনো আসামির সাথে যোগাযোগ করা যাবে না, পাসপোর্ট জমা দিতে হবে, এবং সার্বক্ষণিক আয়োর নজরদারিতে থাকবেন। যে বাসায় থাকবেন সেই বাসার ঠিকানা ট্রাইব্যুনালে দাখিল করতে হবে, কোন হাসপাতালে চিকিৎসা নেবেন তার ঠিকানা দিতে হবে। এর ব্যত্যয় যদি ঘটে ট্রাইব্যুনালের অর্ডার লাগবে না, আয়ু সাহেব সাথে সাথে তাকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করতে পারবে। সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা জি না, কোনোটাই পারবেন। জি, এটাও বলা আছে। জি, সামাজিক যোগাযোগ মাধ্যম এ কথা বলতে পারবেন না, সাংবাদিকদের সাথে কথা বলতে পারবেন না, কোনো কমেন্ট করতে পারবেন না, এই হচ্ছে বিষয়। জি, থ্যাংক ইউ। তারপরে আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান কেন বলেন আমরা মানে জানেন যে এর চেয়ে বেশি বেরোবে না। আমার নাম বলবো, আমার নাম পলাশ চন্দ্র রায়।